أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আজকে সরাই আইন শেষ করে ইনশাল্লাহ আগামীকালকে আমরা পর্নোগ্রাফি আইন, প্রকাশ্য জুয়া আইন আর এই সরাইগ্রাফি আইন, এই তিনটা আইন আমরা আগামীকালকে আবার রিভিশন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। সরাই আইন, সরাই আইন 1867 সালের আইন। কত সালের আইন? সরাই আইন 1867 সালের 12 নং আইন। এক ধারায় আছে পরিচিতি, এক ধারা, ধারা এক, তেমন দরকার নাই। ধারা দুই, দুই ধারায় আছে সরাই, দুই ধারায় আছে সরাই। সরাই বলতে কি বোঝায়? সরাইটা আসলে কি? আইনটা কিন্তু 1867 সালের আইন। 1867 সালের আইন। এই আইনটা যখন পাশ হয় তখন সাল ছিল 1867। ওই সময়ে আইন, অর্থাৎ আরো প্রায় মোটামুটি 160 বছর আগে এই সরাই আইনটা পাশ হয়। বর্তমানে যেমন দেখা যায় বিভিন্ন হোটেল, বিভিন্ন মোটেল আছে, ওই সময় ছিল কি? ওই সময় ছিল সরাইখানা, যেখানে মানুষ রাত্রি যাপন করত। পথযাত্রীরা, যাত্রীরা বা যে কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় যদি মনে হতো যে কোথাও আশ্রয় নেওয়ার প্রয়োজন আছে, বর্তমানে মানুষ যেমন সরাইখানা না বিভিন্ন হোটেলে, বিভিন্ন মোটেলে কি করে আশ্রয় নেয়, ঠিক সেম, ঠিক সেম সরাইখানায় তখন মানুষ আশ্রয় নিত। এখন সরাই বলতে কি বোঝায়? সরাই কি বা সরাই কাকে বলে? ধারা দুই, দুই ধারায় আছে সরাই। কোনো বাড়ি, কোনো ঘর বা কোনো দালান অথবা উহার কোনো অংশবিশেষ যা পথিক বা যাত্রীদের আশ্রয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাকে সরাই বলে। বর্তমানে যেমন একটা বিল্ডিং হোটেল হয়, মোটেল হয়, ঠিক আছে? এই যে বিল্ডিং, বিল্ডিং এর কোনো অংশ তখন ওই সময়, বা দালান, দালানের কোনো অংশ বা কোনো ঘর বা কোনো বাড়ি কি হয়তো সরাই হিসেবে ব্যবহার করা হতো। আর এই সরায়ে কারা থাকতো? বিশেষ কোনো যাত্রী বা পথিক যারা আশ্রয়ের উদ্দেশ্যে এগুলা ব্যবহার করত, তাকে কি বলা হয়? সরাই বলা হয়। অর্থাৎ কোনো বাড়ি, কোনো ঘর বা কোনো দালান বা কোনো দালানের অংশ বিশেষ যা পথিক বা যাত্রীগণ আশ্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করে তাকেই সরাই বলা হয়। এটা 1867 সালের কথা। 1867 সালের কথা। তো সরাই বলতে কি বোঝায়? কোনো বাড়িকে বোঝায়, কোনো ঘরকে বোঝায়, বা কোনো ঘরের অংশকে বোঝায়, বা কোনো বাড়ির অংশকে বোঝায়, অথবা কোনো দালানকে বোঝায় বা দালানের কোনো অংশ বিশেষকে বোঝায়, যা যাত্রী বা পথিক, অর্থাৎ যারা চলাচল করে। পথিক বলতে তো এক স্থান হতে অন্য স্থানে যারা চলাচল করে তাদেরকে বোঝায়, যাত্রীও তাদেরকেই বোঝায়। এক স্থান থেকে যারা অন্য স্থানে চলাচল করে তাদেরকে কি বোঝায়? যাত্রী বোঝায়। এ পথিক বা যাত্রী আশ্রয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাকেই সরাই বলে। ধারা দুই। তাহলে সরাই বলতে বোঝায় কোনো ঘর, কোনো বাড়ি বা কোনো দালান বা কোনো দালানের অংশ বিশেষ যা পথিক বা যাত্রীদের আশ্রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ তাদের থাকার জন্য বা তাদেরকে একটা দিন বা একটা রাত ওখানে বিশ্রাম নেওয়ার জন্য যে ঘর, তাঁবু অথবা বাড়ি বা দালান ব্যবহার করা হয়, সেই ঘর, তাঁবু বা
বাড়ি বা দালানকে কি বলা হয়? সরাই বলা হয় 1867 সাল অনুযায়ী। বর্তমানে হোটেল, মোটেল আরো বিভিন্ন যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলো। তাহলে সরাই রক্ষক বলতে কি বোঝায়? সরাই রক্ষক, সরাই রক্ষক বলতে বোঝায় সরাইখানার মালিক বা তত্ত্বাবধায়ককে সরাই রক্ষক বলা হয়। অর্থাৎ ওই বাড়ি, ঘর বা দালানের যে মালিক বা যে তত্ত্বাবধানের দায়িত্বে থাকে তাকে কি বলা হয়? সরাই রক্ষক বলা হয়। ধারা 2। ধারা 2। তাহলে দুই ধারায় দুইটা সংজ্ঞা আছে, একটা হলো সরাই বিষয়ের সংজ্ঞা, সরাই কাকে বলে, আর একটা হলো সরাই রক্ষক। সরাই রক্ষক বলতে কি বোঝায় বা সরাই রক্ষক কাকে বলে? তাহলে সরাই রক্ষক বলতে বোঝায় ওই সরাইখানার যে দায়িত্বে থাকেন বা যে মালিক আছেন বা যে তত্ত্বাবধায়ক আছেন তাকে কি বলা হয়? সরাই রক্ষক বলা হয়। ধারা 2। তাহলে সরাই আইন 1867 সালের 12 নং আইন। কত সালের কত নং আইন? 1867 সালের 12 নং আইন। আগে প্রায় 160 বছর আগে এই আইনটা পাশ করা হয়। ওই সময় পথযাত্রীদের উদ্দেশ্যে বা পথিকের উদ্দেশ্যে যে ঘর বা যে বাড়ি বা যে দালান আশ্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হতো, সে ঘর, বাড়ি, দালান বা দালানের কোনো অংশ বিশেষকে সরাই বলা হয়। আর এই সরাইয়ের যে মালিক, অর্থাৎ এই সরাই থেকে যিনি লাভ পায়, লাভবান হন, বা এই সরাই যে দায়িত্বপ্রাপ্ত আছে বা এই সরাইয়ের যে তত্ত্বাবধায়ক, তিনি কি সরাই রক্ষক। ধারা 2। ধারা 3। ধারা 3। 3 ধারায় বলা আছে সরাই রক্ষকগণকে সরাই রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ দিতে হবে। কে নোটিশ দেবেন? এটা ডিসি সাহেব দেবেন। প্রত্যেক জেলার যে জেলা ম্যাজিস্ট্রেট আছেন, সেই জেলা ম্যাজিস্ট্রেট এই নোটিশটা সরাই রক্ষকগণকে দেবেন। কেন দেবেন? সরাই রেজিস্ট্রেশন করার জন্য। মানুষ যে বাড়ি ঘর যে তৈরি করে, বাড়ি ঘরের কি রেজিস্ট্রেশন করা লাগে? বাড়ি ঘরের রেজিস্ট্রেশন করা লাগে না, কিন্তু বাড়ি ঘরের একটা নাম্বার থাকে। এখানে ব্যবসার উদ্দেশ্যে, এটা তো ব্যবসা, সরাইখানার ব্যবসা। এই ব্যবসা করার জন্য যে জেলায় সরাইখানা থাকবে বা সরাই থাকবে, সে জেলার জেলার ম্যাজিস্ট্রেট কি করবেন? প্রত্যেক সরাই রক্ষককে, অর্থাৎ সরাইয়ের যে মালিক বা তত্ত্বাবধায়ক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, এদেরকে এই সরাই রেজিস্ট্রেশন করার জন্য তিনি একটি নোটিশ দেবেন এবং উক্ত নোটিশের মাধ্যমে সরাই রেজিস্ট্রেশন করারও নির্দেশ দেবেন। ধারা 3। ধারা 3। তাহলে 3 ধারায় বলা আছে সরাই যে জেলায় অবস্থিত সেই জেলার জেলার ম্যাজিস্ট্রেট বলবৎ হওয়ার সরাই আইন বলবৎ হওয়ার 6 মাসের মধ্যে সরাই রক্ষকের উপর নোটিশ জারি করার নির্দেশ দেবেন। নোটিশ জারি করার নির্দেশ, কোন নোটিশ? যে সরাই যে রেজিস্ট্রেশন করা হবে সেই রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ। এই নোটিশ জারি করার নির্দেশ দেবেন এবং উক্ত নোটিশের মাধ্যমে সরাই রেজিস্ট্রেশন করারও নির্দেশ দেবেন। এখানে একসাথে দুইটা কাজ হবে। একটা কাজ হলো যে জেলায় সরাইখানা আছে, যে জেলায় সরাইখানা আছে বা যে জেলায় সরাই আছে, সে জেলার জেলার ম্যাজিস্ট্রেট সরাই আইন বলবৎ করার জন্য, কোন আইন? সরাই আইন বলবৎ করার জন্য 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে ওই সরাই যে রক্ষক আছেন সেই রক্ষকের উপর সরাই নোটিশ জারি করার জন্য নির্দেশ দেবেন এবং উক্ত নোটিশের মধ্যে সরাই রেজিস্ট্রেশন করারও নির্দেশ প্রদান করবেন। ধারা 3। ধারা 3। তাহলে যদি কখনো এমসিকিউ হয় যে ছড়াই আইন কার্যকরী করার জন্য কত মাসের সময় লাগবে? 6 মাসের সময় লাগবে। আর সরাই আইনটা কার্যকরী করার জন্য নিম্নের কোন ব্যক্তি নোটিশ জারি করার জন্য নির্দেশ দেবেন? পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, জেলা ম্যাজিস্ট্রেট, দায়রা জজ। তাহলে অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন? এই সরাইখানার জন্য, সরাইখানা রেজিস্ট্রেশন করার জন্য তিনি একটি নোটিশ জারি করবেন এবং এই নোটিশের মধ্যে সরাই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে তিনি কি করবেন? উল্লেখ করবেন বা নির্দেশনা প্রদান করবেন। ধারা 3। তাহলে ধারা 2, 2 ধারায় বলা আছে সরাই এবং সরাই রক্ষক। সরাই বলতে কি বোঝায় এবং সরাই রক্ষক বলতে কি বোঝায়?
সরাই বলতে বোঝায় কোনো বাড়ি, কোনো ঘর, কোনো দালান বা কোনো দালানের অংশবিশেষ যা পথিক অথবা যাত্রীদের আশ্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাকেই সরাই বলা হয়। এখন সরাই রক্ষক বলতে কি বোঝায়? এই সরাইখানার বা সরাইয়ের যে মালিক থাকেন অথবা তত্ত্বাবধায়ক থাকেন অথবা যিনি ভারপ্রাপ্ত থাকেন তাকে কি বলা হয়? সরাই রক্ষক বলা হয়। ধারা 2। ধারা 3। ধারা 3। 3 ধারায় বলা আছে সরাই রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ জারি করতে হবে এবং নির্দেশ প্রদান করতে হবে। কাকে? ওই সরাই রক্ষক আছেন যিনি বা সরাইয়ের যিনি মালিক তাকে। কে নির্দেশনা দেবেন? জেলা ম্যাজিস্ট্রেট দেবেন। এই সরাই আইন বলবৎ করার জন্য যে জেলায় সরাই আছে সেই জেলার ম্যাজিস্ট্রেট 6 মাসের মধ্যে সরাই সংক্রান্ত নোটিশ জারি করবেন সরাই রক্ষকের উপর, এবং সেই সাথে এই সরাই আইন বলবৎ করার জন্য কি করবেন? রেজিস্ট্রেশন করার জন্য ওই নোটিশের ভিতরে নির্দেশনা দেবেন। ধারা 3। ধারা 4। সরাই সমূহের রেজিস্ট্রার রাখতে হবে। এখন সরাই আইনটা যেহেতু বলবৎ করবেন জেলা ম্যাজিস্ট্রেট, সরাই আপনার রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ দিবেন জেলা ম্যাজিস্ট্রেট, সরাই কি করবেন? রেজিস্ট্রেশন করার জন্য আহ, নির্দেশনাও দেবেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে সরাই সংক্রান্ত যে রেজিস্ট্রার থাকবে সেই রেজিস্ট্রার দেখাশোনা করবেন কে? জেলা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে। জেলা ম্যাজিস্ট্রেট নিজে করবেন অথবা তার অধস্তন, তার পক্ষে তার কোনো অধস্তন কর্মকর্তা বা কোনো কর্মচারী এই সরাই রেজিস্টার কি করবেন? রক্ষণাবেক্ষণ করবেন। ধারা 4। যে জেলায় সরাই অবস্থিত উক্ত জেলার ম্যাজিস্ট্রেট নিজে অথবা অন্য কোনো কর্মচারী দ্বারা সকল সরাইওয়ালার নাম, অর্থাৎ সরাই রক্ষক যারা থাকবেন সরাই রক্ষকের নাম ও ঠিকানা রেজিস্ট্রিভুক্ত করবেন। তাহলে কে রেজিস্ট্রিভুক্ত করবেন? জেলা ম্যাজিস্ট্রেট নিজে করবেন অথবা তার কোনো অধস্তন কর্মচারী দ্বারা প্রত্যেক সরাই রক্ষকের নাম ও ঠিকানা রেজিস্ট্রেশন করবেন। এরূপ রেজিস্ট্রেশন করতে কোনো খরচ লাগবে না। ধারা 4। ধারা 4। তাহলে ধারা 2 বলা হয়েছে সরাই বলতে কি বোঝায়? সরাই কি বা সরাই রক্ষক বলতে কাকে বোঝায়? ধারা 3। সরাইখানা রেজিস্ট্রেশন করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট নোটিশ দেবেন এবং নোটিশের উপর রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনাও প্রদান করবেন। ধারা 3। ধারা 4। ধারা 4-এ বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন? এই সরাই যে রেজিস্ট্রার থাকবে, অর্থাৎ যে রেজিস্ট্রারের মাধ্যমে একটা জেলায় কতজন সরাই রক্ষক আছেন বা কতগুলা সরাই আছে একটা জেলায়, যে রেজিস্ট্রারের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে সেই রেজিস্ট্রার জেলা ম্যাজিস্ট্রেট নিজে লিখবেন অথবা তার অধস্তন কোনো কর্মচারী দ্বারা সেই সরাই রেজিস্ট্রার কি করবেন? লিপিবদ্ধ করবেন। ধারা 4। এই সরাই রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো ফি প্রদান করতে হবে না বা কোনো খরচ প্রদান করতে হবে না বা কোনো খরচ লাগে না। অর্থাৎ এরূপ সরাই রেজিস্ট্রি করতে কোনো প্রকার খরচ লাগে না। ধারা 4। ধারা 4। তাহলে ধারা 1, 2 থেকে ধারা 4 বুঝতে কোনো সমস্যা আছে? বুঝেন নাই? বুঝা গেছে স্যার। যদি না বোঝেন একটু তাড়াতাড়ি বলবেন। আচ্ছা। ঠিক আছে। এটা এখন কার্যকর আছে কিনা আমার জানা নাই। তবে এই আইন সংক্রান্ত এই আইন 1867 সালের আইন, এখন 2024 সাল। এখন অনেক কিছু আপডেট হয়েছে, অনেক কিছু ডিজিটাল হয়েছে। আমরা ডিজিটাল যুগের বসবাসকারী বাসিন্দা। এখন সরাই কোথাও আছে কিনা এই বিষয়ে কখনো শুনিও নাই। আপনারা কখনো শুনছেন আপনারা যেখানে যে কর্মরত আছেন ওই এলাকায় কোথাও কোনো সরাইখানা আছে? হোটেল আছে, মাইকেল আছে। শুনছেন কখনো আছে? আচ্ছা, সবাই ভালো।
সরাই 1867 সালে 12 নং আইন 2 ধারায় বলা হয়েছে সরাই বলতে কি বোঝায় বা সরাই কি বা সরাইখানা কি। কোনো বাড়ি, কোনো ঘর, কোনো দালান বা কোনো দালানের অংশবিশেষ যা পথিক অথবা যাত্রীদের আশ্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাকে সরাই বা সরাইখানা বলে। আর সরাই রক্ষক বলতে কি বোঝায়? এই সরাইখানার মালিক অথবা তত্ত্বাবধায়ক অথবা ভারপ্রাপ্ত ব্যক্তি যিনি দায়িত্বে আছেন তাকে রক্ষক বলা হয়। ধারা 2। ধারা 3 বলা হয়েছে সরাই রক্ষককে সরাই রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ জারি করতে হবে এবং সেই নোটিশের ভিতরে সরাই রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে। কে প্রদান করবেন? জেলা জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট। প্রদান করবেন। ধারা 3। ধারা 4 বলা হয়েছে সরাই রক্ষক তথ্য যাবতীয় তথ্যাবলী বা ঠিকানা, নাম ঠিকানা রেজিস্ট্রিভুক্ত করতে হবে। এই রেজিস্ট্রার জেলা ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার অধস্তন কর্মচারী দ্বারা এই রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো প্রকার খরচ লাগে না। অর্থাৎ সরাই যে রেজিস্ট্রেশন করা হয় বা রেজিস্ট্রিভুক্ত করা হয়, রেজিস্ট্রিভুক্ত করার ক্ষেত্রে কোনো প্রকার ফি লাগে না বা কোনো খরচ লাগে না। ধারা 4। ধারা সরাই রেজিস্ট্রি না হওয়া পর্যন্ত লোক রাখা চলবে না। অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে 3 ধারায়, 3 ধারায় বলা হয়েছে সরাই কি করতে হবে? রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ জারি করতে হবে। যে সকল ব্যক্তি সরাইখানার মালিক বা সরাই রক্ষক সেই সকল ব্যক্তির উপরে এই সরাই সংক্রান্ত একটা নোটিশ জেলা ম্যাজিস্ট্রেট জারি করার নির্দেশ দেবেন এবং সেই নোটিশের ভিতরে সরাইখানা রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ প্রদান করবেন। ধারা 3। যদি কোনো ব্যক্তি এই 3 ধারা অনুসরণ না করে, অর্থাৎ সরাইখানা যদি তিনি রেজিস্ট্রেশন না করান, রেজিস্ট্রেশন না করা পর্যন্ত তার ওই সরাইখানায় কোনো ব্যক্তি, কোনো মানুষ বা কোনো গরু ছাগল কোনো কিছুই সেখানে আশ্রয় প্রদান করা যাবে না বা আশ্রয় দেয়া যাবে না। আপনি যখন কোনো ব্যবসা করবেন, ব্যবসা করার ক্ষেত্রে কি করা হয়? ব্যবসার যে কিছু পলিসি আছে এই পলিসিগুলো আপনাকে অবশ্যই মাইনে চলতে হয়। ব্যবসার যে নীতিমালাগুলো আছে সেগুলো কি করতে হয়? ব্যবসায় যে সমিতি থাকে তাদের থেকে কিছু নীতিমালা দেওয়া হয়। এই নীতিমালাগুলো আপনাকে মেনে চলতে হয়। ঠিক সেম এখানে আপনি সরাইখানার যে ব্যবসা করবেন বা সরাইয়ের যে ব্যবসা করবেন, এই সরাইয়ের ব্যবসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? এই সরাইখানা রেজিস্ট্রেশন করতে হবে। এই সরাইখানা যতক্ষণ না পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করবেন ততক্ষণ পর্যন্ত ওই সরাইখানায় আপনি কোনো মানুষকে আশ্রয় দিতে পারবেন না বা কোনো ব্যক্তিকে আপনি আশ্রয় দিতে পারবেন না। ধারা 5। তবে 3 ধারা অনুযায়ী যখন আপনার উপর সরাইখানা রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ জারি করা হবে এবং সেই নোটিশের ভিতরে সরাই রেজিস্ট্রি করারও যখন জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদান করবেন, সেই নির্দেশনা অনুসরণ করে আপনাকে কি করতে হবে? 4 ধারায় সরাই রেজিস্ট্রিভুক্ত করতে হবে এবং আপনার নাম ঠিকানা সেই সরাই রেজিস্ট্রিভুক্ত করণের ক্ষেত্রে সেখানে উল্লেখ করতে হবে বা অন্তর্ভুক্ত করতে হবে। আপনার সরাইখানা থাকবে 5 ধারা অনুযায়ী। এখানে আপনি কি করতে পারবেন? যে কোনো ব্যক্তিকে বা মানুষকে আপনি আশ্রয় প্রদান করতে পারবেন যদি সরাই আপনার রেজিস্ট্রেশন করানো হয়, তাহলে 5 ধারা অনুযায়ী সেখানে আপনি আশ্রয় প্রদান করতে পারবেন না। ধারা 5। ধারা 12, সরাই অপরিচ্ছন্ন রাখার শাস্তি। ধারা 12তে বলা হয়েছে সরাই অপরিচ্ছন্ন রাখার শাস্তি। অর্থাৎ আপনি যে সরাইখানার মালিক অথবা আপনি যে সরাই রক্ষক, রক্ষক হিসেবে অবশ্যই আপনি যখন কোনো মানুষকে বা কোনো পথিককে বা কোনো যাত্রীকে বা কোনো ব্যক্তিকে আপনার ওই সরাইখানায় আশ্রয় দেবেন, সেই সরাইখানা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ আপনি সরাইখানায় আশ্রয়ের মাধ্যমে কি করবেন? আপনি তার নিকট থেকে অর্থ নেবেন, টাকা পয়সা নেবেন বা কোনো মূল্যবান কোনো জিনিস নেবেন বা বস্তু নেবেন। কিসের জন্য নেবেন? তাকে আশ্রয় দেবেন আর আপনি আশ্রয়ের মাধ্যমে কি লাভবান হবেন। সেক্ষেত্রে যেহেতু আপনি লাভবান হবেন, অবশ্যই সে আশ্রয়ের জায়গাটি বা সরাইখানাটি বা সরাই আপনাকে কি করতে হবে? অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধারা 12। আপনি যদি সরাই পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে আপনি অবশ্যই কি হবেন? অত্র আইন অনুযায়ী অর্থাৎ সরাইখানা আইন অনুযায়ী বা সরাই আইন অনুযায়ী আপনি অবশ্যই অপরাধী হবেন এবং এই অপরাধের জন্য আপনাকে অবশ্যই 14 ধারা অনুসারে শাস্তি প্রদান করা হবে। ধারা 14।
তাহলে 12 ধারায় বলা আছে 14 ধারা অনুযায়ী আপনাকে শাস্তি প্রদান করা হবে। তবে শর্ত থাকে যে জেলা ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড কার্যকর করার পরিবর্তে সরাইখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন, এবং তিনি নিজেই সেই সরাইখানা কোনো ব্যক্তির মাধ্যমে পরিষ্কার করতে পারেন, এবং সেই সরাইখানা পরিষ্কার করার ক্ষেত্রে যে টাকা ব্যয় হবে বা যে অর্থ ব্যয় হবে, তিনি সরাই রক্ষকের নিকট হতে বা সরাই মালিকের নিকট হতে তা কি করতে পারবেন, নিতে পারবেন, নিয়ে ওই ব্যক্তিকে প্রদান করতে পারবেন। ধারা 12। ধারাগত ধারা 12। তাহলে ধারা 12তে বলা হয়েছে সরাইখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি সরাইখানা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে 14 ধারা অনুসারে আপনাকে শাস্তি প্রদান করা হবে। এখন 14 ধারায় কি শাস্তির কথা বলা আছে সে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। ধারা 14। 14 ধারায় বলা আছে কোনো সরাই আলা যদি এই আইনের অধীন কোনো অপরাধে যদি অপরাধী হয় বা কোনো বিধান যদি লঙ্ঘন করে, তাহলে তার অপরাধের জন্য 20 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। এই 20 টাকা কত টাকা? সেই 1967 সালের আইন অনুযায়ী। কত সালে? 1967 সাল, অর্থাৎ যখন কার্যকর হয় তখন 68, 69, 70 সাল। তখন যদি এই 20 টাকা অর্থদণ্ড করা হয় তখন প্রচুর, আমার তো মনে হয় 20 টাকা দিয়ে কম করে হলেও 20 বিঘা জমি কেনা যাবে বা তার বেশিও হতে পারে। 1867 সালে। আপনাদের কি মনে হয়? এরকমই মনে হয় স্যার। ডিগ্রি দিলে কষ্ট। তাহলে 14 ধারায় বলা আছে 12 ধারায় বলা আছে যদি সরাইখানা অপরিষ্কার বা অপরিচ্ছন্ন রাখা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা না হয়, তাহলে 14 ধারা অনুযায়ী শাস্তি প্রদান করা যাবে। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট যদি চায় যে না, শাস্তি প্রদান করার দরকার নাই, আমার তো সরাইখানা পরিষ্কার করা প্রয়োজন, বা সরাই যে কক্ষটা থাকবে বা রুম থাকবে বা দালান বা বিল্ডিং বা ঘর থাকবে, সেটা পরিষ্কার করা প্রয়োজন, আমি জিনিসটা পরিষ্কার করার ব্যবস্থা করি, তাহলে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি সরাইখানা পরিষ্কার করা হয়, তাহলে যে টাকা খরচ হবে বা যে টাকা ওই ব্যক্তিকে প্রদান করা হবে, সে টাকা সরাই নিকট থেকে নিয়ে তিনি কি করতে পারবেন, ওই ব্যক্তিকে প্রদান করতে পারবেন। ধারা 12। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 100 কত ধারায় পড়ছিলাম? 140। 140 ধারায় পড়ছিলাম যে জেলা ম্যাজিস্ট্রেট মানে গণ উপদ্রব কি করার জন্য, মানে গণ উপদ্রব না হয় সেজন্য তিনি কি করতে পারেন, গণ উপদ্রব সংক্রান্ত বিষয় কোনো ব্যক্তির মাধ্যমে অপসারণ করতে পারেন। অপসারণের ক্ষেত্রে যে ব্যয় হয় সে ব্যয়টা তিনি কি করতে পারেন, ওই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি, অর্থাৎ যে ব্যক্তি গণ উপদ্রব করে সেই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োগ করে নিলাম বিক্রি করে সে ব্যয়ভার মিটাইতে পারেন। এখানে সেম কথাই বলা আছে, যদি সড়ক যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার যদি হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট এই উদ্যোগ গ্রহণ করতে পারেন যে সরাইখানাটা পরিষ্কার করা হোক। এই পরিষ্কার করার ক্ষেত্রে যে অর্থ ব্যয় হবে বা যে টাকা প্রদান করা হবে, সে টাকা সরাই রক্ষকের নিকট থেকে নিয়ে তিনি কি করতে পারবেন, যে ব্যক্তি কাজ করছে তাকে তিনি প্রদান করতে পারবেন। আর তা যদি না করেন, তাহলে তিনি 14 ধারা অনুযায়ী যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এখন 14 ধারার শাস্তির কথা কি বলা আছে? যদি কোনো সরাই রক্ষক সরাই আইনের 1867 সালের যে আইনটা আছে, এই আইনের যদি কোনো বিধান যদি লঙ্ঘন করেন, তাহলে এই লঙ্ঘন করার জন্য তাকে 20 টাকা পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ 20 টাকা, সর্বোচ্চ 20 টাকা অর্থদণ্ড করা যাবে। অথবা কোনো ব্যক্তি যদি পুনঃ পুনঃ অপরাধ করে, অর্থাৎ একবার অপরাধ করেছে আর যদি অপরাধ করে, তাহলে তাকে দৈনিক 1 টাকা করে অর্থ প্রদান করার জন্য কি করা যাবে, জরিমানা করা যাবে। ধারা 14। এছাড়াও অন্য কোনো আইনে যদি অপরাধ সৃষ্টি হয়, তাহলে সেই আইন অনুযায়ী কি করা যাবে, অপরাধের শাস্তি প্রদান করা যাবে। ধারা 14। ধারা 14। তাহলে ধারা 2 বলা হয়েছে সরাই। ধারা 2 সরাই রক্ষক। এখন সরাই বলতে কি বোঝায়? সরাই বলতে বোঝায় কোনো বাড়ি, কোনো ঘর, কোনো দালান বা কোনো দালানের অংশ বিশেষ যা যাত্রীদের পথিকের আশ্রয়ের জন্য ব্যবহার করা হয় তাকে সরাই বলা হয়। আর 2 সরাই রক্ষক। সরাই রক্ষক বলতে কি বোঝায়? সরাই রক্ষক সরাইখানার যে মালিক আছেন অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন বা তত্ত্বাবধায়ক আছেন তাকেই সরাই রক্ষক বলা হয়। ধারা 2।
ধারা 3-এ বলা হয়েছে সরাই রক্ষকদের উপর সরাই সংক্রান্ত একটা নোটিশ জারি করতে হবে এবং সেই নোটিশের মধ্যে সরাই রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশনা প্রদান করতে হবে। এই নির্দেশনা কে প্রদান করবেন? জেলা ম্যাজিস্ট্রেট প্রদান করবেন। সরাই যে জেলায় অবস্থিত সেই জেলার জেলার ম্যাজিস্ট্রেট সরাই রক্ষকদের উপর সরাই আইন বলবৎ হওয়ার জন্য 6 মাসের মধ্যে সরাই সংক্রান্ত একটি নোটিশ জারি করবেন এবং সেই নোটিশের ভিতরে সরাই রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশনাও প্রদান করবেন। ধারা 3। ধারা 4, এখন সরাই নোটিশ জারি করা হয়েছে, তারপর সরাইকে রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন পুলিশ অফিসার অথবা সরকারি কর্মকর্তা বা সরকারি অন্য কোনো কর্মচারী সেই কি করছেন? নোটিশ জারি করছেন। কাদের উপর? সরাই রক্ষকদের উপর। এখন সরাই রক্ষকদের উপর মনে করেন নোটিশ জারি করা হয়ে গেছে। এখন সরাই রক্ষকরা কি জানতে পারছে যে আমার এই সরাইখানা রেজিস্ট্রেশন করতে হবে বা আমার এই সরাই রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য তারা কি করবে? জেলা ম্যাজিস্ট্রেটের যে অফিস আছে সেই অফিস বরাবর তারা রওনা করবে। এখন এই সরাই যে রক্ষক যারা আছেন যদি একাধিক হয় তাহলে তাদের একটা তালিকা তৈরি করতে হবে, তাদের নাম ঠিকানা লিখতে হবে, তারা কোথায় আছে, কোন এলাকায় এই সরাইটা অবস্থিত, এই সরাইয়ের মালিককে, তার নাম কি, এগুলা জিনিস অবশ্যই লিপিবদ্ধ করতে হবে, লিপিবদ্ধ করে সংরক্ষণ করতে হবে। তা না হলে বোঝার কোনো উপায় থাকবে না যে কোথায় কোথায় সরাই আছে, কোথায় কোথায় সরাই নাই, বা কোন ব্যক্তির নামে সরাই আছে আর কোন কোন ব্যক্তির নামে সরাই নাই সেটা বোঝা যাবে। অর্থাৎ কোন ব্যক্তির নামে সরাই আছে সেই জিনিসটা স্পষ্ট করে বোঝা যাবে। এই বোঝার ক্ষেত্রে কি করতে হবে? ওই ব্যক্তিদের নাম বা সরাই রক্ষক যারা আছেন তাদের নাম রেজিস্ট্রিভুক্ত করতে হবে। এখন এই রেজিস্ট্রিভুক্ত কে করবেন? জেলার ম্যাজিস্ট্রেট নিজে করবেন অথবা তার অধস্তন কোনো কর্মচারী দ্বারা এই রেজিস্ট্রিভুক্ত করাবেন। ধারা 4। অর্থাৎ যে জেলায় সরাই অবস্থিত উক্ত জেলার ম্যাজিস্ট্রেট বা ওই জেলার ম্যাজিস্ট্রেট কি করবেন? তিনি নিজে অথবা তার অধস্তন দ্বারা সরাই সংক্রান্ত কোন রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন এবং সেই রেজিস্টারে সরাইওয়ালার নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ বোঝার স্বার্থে মনে করেন পাবনা জেলায় সুজানগর থানা অথবা দেখা গেল সাথিয়া থানা অথবা দেখা গেল বেড়া থানা, এ কোন থানার আন্ডারে কোন জায়গায় কোন ব্যক্তির নামে সরাই আছে এটা বোঝার জন্য ওই ব্যক্তির নামে একটা রেজিস্টার খুলতে হবে। অর্থাৎ একটা রেজিস্টার খুলতে হবে, সেই রেজিস্টারের ভিতরে ওই জেলার প্রত্যেকটা সরাইওয়ালার নাম এবং সরাইওয়ালার ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বা লিপিবদ্ধ করতে হবে বা রেজিস্ট্রিভুক্ত করতে হবে। ধারা 4। রেজিস্ট্রিভুক্ত কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট নিজে করবেন অথবা তার অধস্তন কোনো কর্মচারী দ্বারা তিনি করিয়ে নেবেন। ধারা 4। রেজিস্ট্রিভুক্ত করার ক্ষেত্রে কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না বা কোনো প্রকার খরচ লাগে না। ধারা 4। অর্থাৎ সরাই সংক্রান্ত যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো প্রকার খরচ লাগে না। ধারা 4। ধারা 5। ধারা 5, সরাই যে পর্যন্ত রেজিস্ট্রেশন করানো হবে সে পর্যন্ত ওই সরাইখানায় কোনো ব্যক্তিকে বা কোনো পথিককে বা কোনো যাত্রীকে আশ্রয় প্রদান করা যাবে না। অর্থাৎ সরাইখানা কার্যকরী করার ক্ষেত্রে বা সরাইখানায় কোনো ব্যক্তিকে আশ্রয় দানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন ভুক্ত করতে হবে। আর রেজিস্ট্রেশন ভুক্ত করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে যেতে হবে। যাওয়ার পর সেই রেজিস্টারে আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে, সেই সাথে আপনার ঠিকানা সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। ধারা 4। আর ধারা 5-এ বলা হয়েছে সরাই রেজিস্ট্রেশন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সরাইখানায় কোনো ব্যক্তিকে আশ্রয় প্রদান করতে পারবেন না। ধারা 12, সরাইখানা আপনার যদি পরিষ্কার না থাকে বা অপরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে দণ্ড প্রদান করা যাবে। অর্থাৎ সরাই আপনার যদি যেখানে মানুষ থাকে বা অবস্থান করে বা আশ্রয় নেয় সেই জায়গাটা যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন যদি হয় তাহলে 14 ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট আপনাকে দণ্ড প্রদান করতে পারবেন। 14 ধারা অনুযায়ী 20 টাকা প্রদান করা যাবে। আর আপনার এই সরাই যদি বারবার যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে দৈনিক 1 টাকা করে অর্থদণ্ড প্রদান করা যাবে বা অর্থদণ্ড বা জরিমানা আপনার থেকে আদায় করা যাবে। এখানে দৈনিক যদি 1 টাকা করে হয় তাহলে মাসে 30 দিনে 30 টাকা, কোনো কোনো মাস 31 দিন আছে 31 দিনে 31 টাকা আপনাকে অর্থ প্রদান করা হবে। অর্থাৎ আপনি একবার অপরাধ করছেন, একবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 20 টাকা, কিন্তু অপরাধটা যদি আপনার বারবার হয় বা পুনঃ পুনঃ যদি আপনি অপরাধ করেন সেক্ষেত্রে এই পুনঃ পুনঃ অপরাধের ক্ষেত্রে আপনার জরিমানা একটু বেশি হবে।
জরিমানাটা কিরূপ হবে? দৈনিক 1 টাকা হারে আপনাকে এই জরিমানা প্রদান করতে হবে। অর্থাৎ জরিমানা আপনার থেকে আদায় করা যাবে 1 টাকা করে। তাহলে 1 টাকা করে করলে মাসে 30 টাকা অথবা 31 টাকাও হয়। ধারা 12। আর জেলা ম্যাজিস্ট্রেট যদি চায় যে এই সরাইখানা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, তাহলে তিনি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কি করতে পারেন? এই সরাইখানা পরিষ্কার করতে পারেন। আর এই সরাইখানা পরিষ্কার করার ক্ষেত্রে যে অর্থ লাগবে বা যে ব্যয় হবে, সে ব্যয়টা তিনি ওই সরাই রক্ষকের নিকট থেকে বা মালিকের নিকট থেকে বা তত্ত্বাবধায়কের নিকট থেকে অথবা ভারপ্রাপ্ত যে ব্যক্তি থাকবেন সেই ব্যক্তির নিকট থেকে আদায় করে তিনি ওই ব্যক্তিকে যে পরিষ্কার করবেন তাকে প্রদান করতে পারবেন। ধারা 12। ধারা 14। 14 ধারায় বলা হয়েছে সরাই সংক্রান্ত আইন যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে শাস্তি। সরাই সংক্রান্ত আইন লঙ্ঘনের শাস্তি, অর্থাৎ এই আইন, সরাই সংক্রান্ত আইন যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে এই লঙ্ঘনের জন্য ওই ব্যক্তিকে 20 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা যাবে। অথবা কোনো ব্যক্তি যদি পুনঃ পুনঃ অপরাধ করে, অর্থাৎ একবার অপরিষ্কার পরিচ্ছন্ন পাইছে, জেলা ম্যাজিস্ট্রেট পরিষ্কার করছে, আবার পরিদর্শনে যা দেখে যে কি ওই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে, তাহলে তাকে পুনঃ অপরাধের জন্য 1 টাকা করে দৈনিক তার নিকট থেকে জরিমানা আদায় করা যাবে। এছাড়া অন্য কোনো আইনে যদি কোনো অপরাধ থাকে, অন্য কোনো, অর্থাৎ ওই জায়গায় অন্য কোনো, ওই সরাইখানায় যদি অন্য কোনো অপরাধ হয়, যেমন জুয়া সংক্রান্ত কোনো অপরাধ যদি হয় বা মাদক সংক্রান্ত যদি কোনো অপরাধ হয়, দেখা গেল একজন ব্যক্তিকে সেখানে থাকতে দিচ্ছে, সেই সাথে ওইখানে মনে করেন যে অন্য কোনো অপরাধের সৃষ্টি করছে। অন্য কোনো অপরাধ কি হতে পারে? কোনো মেয়ে সংক্রান্ত কোনো অপরাধ হতে পারে, বা কোনো জুয়া সংক্রান্ত অপরাধ হতে পারে, মাদক সংক্রান্ত অপরাধ হতে পারে, অন্য কোনো অপরাধও সেখানে হতে পারে। যদি এরূপ কিছু জেলা ম্যাজিস্ট্রেট বুঝতে পারেন, তাহলে অন্য আইনে যদি অপরাধের সৃষ্টি হয় সেই অপরাধেরও শাস্তি প্রদান করা যাবে বা তাকে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করা যাবে। ধারা 14। ধারা 15। ধারা 15। 15 ধারায় বলা হয়েছে 3 বার দণ্ড প্রদান করার পর সরাই রক্ষকের অযোগ্যতা হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোন সরাই রক্ষক অপরাধের জন্য, কোন সরাই রক্ষক সরাই সংক্রান্ত, অর্থাৎ তার যে সরাইটা আছে এই সরাই সংক্রান্ত অপরাধের জন্য যদি 3 বার দণ্ডিত হন, 3 বার দণ্ডিত হলে জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? ওই সরাইখানাকে আহ লাইসেন্স কি করতে পারবেন? লাইসেন্স বা থেকে সেই সরাই রক্ষককে থাকতে, কোন সরাই রক্ষক অপরাধের জন্য 3 বার দণ্ডিত হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত সে সরাই রক্ষক থাকতে পারবেন না। অর্থাৎ আমি একটা সরাই রক্ষক বা আমি তত্ত্বাবধায়ক, আমি একটা সরাইয়ের তত্ত্বাবধায়ক। এখন 3 বার কোনো অপরাধ করছি, অপরাধ করার জন্য আমি 3 বার দণ্ডপ্রাপ্ত হয়েছি। সেই ক্ষেত্রে আমি ওই সরাইয়ের আর সরাই রক্ষক হিসেবে থাকতে পারবো না। অন্য কোনো ব্যক্তি সে সরাই রক্ষক হিসেবে থাকতে পারবে, কিন্তু আমি থাকতে পারবো না। আমি অযোগ্য হিসেবে বিবেচিত হব। আমি অযোগ্য হিসেবে বিবেচিত হব। ওই সরাই রক্ষকের যে একটা ভূমিকা আছে বা সরাই রক্ষকের যে একটা দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য আমার দ্বারা তখন সম্ভব হবে না। যে ম্যাজিস্ট্রেটের আদালতে বা যে ম্যাজিস্ট্রেটের কাছে আমি 3 বার কি হব? দণ্ডপ্রাপ্ত হব, সেই ম্যাজিস্ট্রেট তখন আমাকে অযোগ্য হিসেবে ঘোষণা করবেন বা বিবেচিত করবেন। এই বিবেচিত করার পর আমি কি করতে পারবো না? ওই সরাই রক্ষকের, ওই সরাইখানার সরাই রক্ষক হিসেবে আমি দায়িত্বে থাকতে পারবো না। অন্য কোনো ব্যক্তি তখন দায়িত্বে থাকতে পারবেন। ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে তাকে লাইসেন্স নাও দিতে পারেন অথবা উপযুক্ত শর্তে লাইসেন্স দিতেও পারবেন। ধারা 15। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তখন ওই ব্যক্তিকে সরাইয়ের যে লাইসেন্স থাকবে সে লাইসেন্স তখন তিনি নাও দিতে পারেন। আর যদি ম্যাজিস্ট্রেট যদি চান যে না, কোনো শর্তে তাকে উপযুক্ত কোনো শর্তে লাইসেন্সটা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? লাইসেন্সটা দিতেও পারেন। ধারা 15। ধারা 15। তাহলে ধারা 15-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নয়, যদি কোনো সরাই রক্ষক বা সরাইয়ের তত্ত্বাবধায়ক, যদি কোনো সরাইয়ের মালিক কোনো অপরাধের জন্য 3 বার দণ্ডপ্রাপ্ত হন, এই 3 বার দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ম্যাজিস্ট্রেট তাকে কি করবেন? সরাই রক্ষক হিসেবে অযোগ্য বলে ঘোষণা করবেন। অর্থাৎ তিনি আর সরাই রক্ষক হিসেবে থাকতে পারবেন না।
যখন 3বার তিনি দণ্ডিত হবেন বা দণ্ডপ্রাপ্ত হবেন তখন আর তিনি সরাই রক্ষক হিসেবে থাকতে পারবেন না, ধারা 15। তবে ম্যাজিস্ট্রেট যদি চান বা ইচ্ছা করেন তিনি তার লাইসেন্স কি করতে পারেন, নিয়ে নিতে পারবেন। অর্থাৎ তার সরাইয়ের যে লাইসেন্সটা থাকবে সেই লাইসেন্সটা তিনি কি করতে পারবেন, নিয়ে নিতে পারবেন। অথবা তার লাইসেন্স তাকে উপযুক্ত কোনো শর্তে বা নির্দিষ্ট কোনো শর্তে কি করতে পারবেন, প্রদানও করতে পারবেন, ধারা 15। তা ধারা 2 থেকে ধারা 15, 1 2 3 4 5 6 7, 7টা ধারা আছে। 7টা ধারা বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। আর সংক্রান্ত কোনো প্রশ্ন আসবে না, প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। যদি এমসিকিউ আসে তাহলে দু একটা এমসিকিউ আসতে পারে, নতুবা শর্ট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে নাই। একটা বিষয় হচ্ছে, সেটা হলো সরাই। সরাই বলতে কাকে বোঝায় আর সরাই রক্ষক কি? সরাই বলতে কাকে বোঝায় বা সরাই রক্ষক কি বা সরাই রক্ষক বলতে কি বোঝো, এই বিষয়টা যদি কখনো সংক্ষিপ্ত প্রশ্ন হয় তাহলে এক থেকে দুই মার্কের একটা প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও আমাদের জানা দরকার ছিল আমরা যত আছে ওকে। সর- সরাই সরাই এবং সরাই রক্ষক। সরাই বলতে কি বোঝায়, কোনো বাড়ি, নির্দিষ্ট কোনো বাড়ি, কোনো ঘর, কোনো দালান বা কোনো দালানের অংশ বিশেষ, কোনো দালানের, মনে করেন একটা দালান 5 তলা 6 তলা আছে, এই 6 তলা দালানের নিচতলা বা 2 তলা পর্যন্ত বা 3 তলা পর্যন্ত সরাইখানা হিসেবে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারেন, বা সরাই রক্ষক হিসেবে কি করতে পারেন, ওই সরাইখানা তিনি অনুমোদন নিতে পারেন কার নিকট থেকে, জেলা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে, যে আমার 1 তলা থেকে 3 তলা পর্যন্ত সরাই হিসেবে আমি ব্যবহার করতে চাই, বা সরাইখানা হিসেবে আমি সেটা ব্যবহার করতে চাই, যাত্রীদের বা পথিকের বা কোনো ব্যক্তির আশ্রয়ের জন্য সেটা ব্যবহার করা যেতে পারে। তাহলে কোনো ঘর, কোনো বাড়ি বা কোনো দালান বা কোনো দালানের অংশবিশেষ পথিক বা যাত্রীদের আশ্রয়ের উদ্দেশ্যে যদি ব্যবহার করা হয় তাহলে তাকে সরাই বলে। আর এই সরাইয়ের যে রক্ষক থাকেন বা মালিক, সরাই রক্ষক বলতে বোঝায় সরাইয়ের যে মালিক থাকেন বা তত্ত্বাবধায়ক থাকেন অথবা যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে থাকেন তাকে কি বলা হয়, সরাই রক্ষক বলা হয়, ধারা 2। ধারা 3, সরাই রেজিস্ট্রেশন করার জন্য সরাই রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেক সরাই মালিককে জেলা ম্যাজিস্ট্রেট নোটিশ প্রদান করবেন। কি নোটিশ? সরাই সংক্রান্ত নোটিশ প্রদান করবেন বা নোটিশ জারি করবেন, এবং সেই সাথে নোটিশের ভিতরে সরাই রেজিস্ট্রেশন করার জন্য তিনি নির্দেশনা প্রদান করবেন, ধারা 3। ধারা 4, যখন সরাইটা রেজিস্ট্রেশন করার জন্য নোটিশ জারি করা হবে তখন ওই সরাই রক্ষকদের বিষয়ে একটা সরাই রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে বা রেজিস্টার একটা সংরক্ষণ করতে হবে। এই রেজিস্টার কে সংরক্ষণ করবেন? জেলা ম্যাজিস্ট্রেট নিজে সংরক্ষণ করবেন, অথবা তার অধস্তন কোনো কর্মচারী দ্বারা তিনি কি করবেন, সরাই রেজিস্টার সংরক্ষণ করবেন। এবং সেই সাথে ওই রেজিস্টারের সরাইওয়ালার নাম বা সরাই রক্ষকদের নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করবেন। এখানে সরাই রক্ষকদের নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বা রেজিস্ট্রিভুক্ত করার ক্ষেত্রে বা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কোনো প্রকার খরচ লাগে না, ধারা 4। ধারা 5 বলা হয়েছে সরাই যতক্ষণ পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করবেন না ততক্ষণ পর্যন্ত ওই সরাই আপনি কোনো ব্যক্তি বা কোনো যাত্রী বা কোনো পথিকের জন্য আশ্রয়স্থান হিসেবে ব্যবহার করতে পারবেন না। ধারা 12, সরাই অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখার দণ্ড। আপনি সরাই মালিক, আপনি সরাই রক্ষক বা আপনি সরাই তত্ত্বাবধায়ক, আপনি যদি সরাই যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখেন তাহলে আপনি অত্র আইনের 14 ধারা অনুযায়ী আপনাকে দণ্ড প্রদান করা যাবে। কিন্তু শর্ত থাকে যে জেলা ম্যাজিস্ট্রেট যদি চায় বা জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই সরাই রক্ষককে জরিমানা প্রদান করার চেয়ে বা সরাই রক্ষককে কোনো দণ্ড প্রদান করার চেয়ে এই সরাইখানা পরিষ্কার করা প্রয়োজন। এই সরাইখানা পরিষ্কার করার ক্ষেত্রে কি করা যাবে, কোনো ব্যক্তির দ্বারা সরাইখানা পরিষ্কার করা যাবে, এবং পরিষ্কার করার ক্ষেত্রে যে পরিমাণ অর্থ ব্যয় হবে সে অর্থ ওই সরাই রক্ষকের নিকট থেকে নিয়ে ওই পরিষ্কার যে করবেন বা পরিচ্ছন্ন যে ব্যক্তি করবেন তাকে প্রদান করা যাবে, ধারা 12। ধারা 14-তে বলা হয়েছে দণ্ড। সরাই সংক্রান্ত দণ্ড কিরূপ হবে? সরাই সংক্রান্ত দণ্ডের কথা বলা আছে, এই আইনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করেন বা কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হন তাহলে সেই ব্যক্তিকে 20 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যাবে।
কিন্তু অপরাধটা যদি পুনঃ পুনঃ হয়, অর্থাৎ একাধিকবার হয়, অর্থাৎ একবার দুইবার যদি হয়, সেক্ষেত্রে তাকে দৈনিক 1 টাকা হারে জরিমানা আদায় করা যাবে বা জরিমানার দণ্ড প্রদান করা যাবে। এছাড়াও অন্য কোনো আইনে যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেক্ষেত্রে অন্য কোনো আইনে যদি অপরাধ হয়, তাহলে সেই আইন অনুযায়ী তাকে অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। ধারা 14। ধারা 15-তে বলা হয়েছে সরাই রক্ষকদের অযোগ্যতা। অযোগ্যতা কখন হবে? যখন এই সরাই রক্ষকগণ তিনবার দণ্ডিত হবেন বা দণ্ডপ্রাপ্ত হবেন। 3বার দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই সরাই রক্ষককে অযোগ্যতা হিসেবে বিবেচনা করবেন এবং তার লাইসেন্স কি করবেন? নিয়ে নেবেন। আর জেলা ম্যাজিস্ট্রেট যদি চায় যে না, লাইসেন্স নেওয়ার দরকার নাই, তাকে নির্দিষ্ট কোনো শর্তে লাইসেন্সটা প্রদান করা যেতে পারে, তাহলে তিনি নির্দিষ্ট কোনো শর্তে লাইসেন্সটা প্রদানও করতে পারেন। ধারা 15। তাহলে ধারা 2 থেকে ধারা 15 বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। কোনো ক্ষেত্রে সরাই সংক্রান্ত এমসিকিউ ধরি। সরাই সংক্রান্ত যে রেজিস্টার থাকবে, সে রেজিস্টার কোথায় সংরক্ষণ করতে হবে? পুলিশ সুপারের অফিস, থানার অফিসার ইনচার্জের অফিস, জেলা ম্যাজিস্ট্রেট অফিস, দায়রা জজের অফিস। জেলা ম্যাজিস্ট্রেট। এই সরাসরি রেজিস্টার পুনর্গঠন করবেন। জেলা থানা, ম্যাজিস্ট্রেট। পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা দায়রা জজ। জেলা ম্যাজিস্ট্রেট স্যার। এই সরাই সংক্রান্ত যদি কোনো ব্যক্তি অপরাধ করেন, তাহলে তাকে কি ধরনের দণ্ড প্রদান করা যাবে? সর্বোচ্চ 20 টাকা, সর্বোচ্চ 30 টাকা অর্থদণ্ড, সর্বোচ্চ 40 টাকা, সর্বোচ্চ 50 টাকা। সর্বোচ্চ 20 টাকা। সরাই সংক্রান্ত কোনো নোটিশ বা সরাই আইন বলবৎ করার জন্য কত দিনের মধ্যে কি করতে হবে? নোটিশ জারি করতে হবে। 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস? 6 মাস। যে জেলায় সরাই অবস্থিত, সেই জেলার জেলার ম্যাজিস্ট্রেট সরাই আইন বলবৎ করার জন্য 6 মাসের মধ্যে সরাই রক্ষকের উপর, কত মাসের মধ্যে? 6 মাসের মধ্যে সরাই রক্ষকের উপর সরাই সংক্রান্ত নোটিশ জারি করবেন এবং সেই নোটিশের মধ্যে সরাই রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনাও প্রদান করবেন। তাহলে কয় মাস? 6 মাস। যদি কখনো এমসিকিউ হয় যে সরাই আইন বলবৎ করার জন্য সরাই রক্ষকদের উপরে কত দিনের মধ্যে সরাই সংক্রান্ত নোটিশ জারি করতে হবে? 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস? তাহলে কয় মাস? 6 মাস। সরাই রেজিস্ট্রিভুক্ত করতে হলে কত টাকা প্রদান করতে হবে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা? কোনো টাকাই প্রদান করতে হবে না। ওটাকে বলা করতে হবে। সরাই সংক্রান্ত যদি কোনো ব্যক্তি পুনঃ পুনঃ অপরাধ করে, তাহলে তাকে দৈনিক কত টাকা হারে অর্থদণ্ড প্রদান করতে হবে? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা? 1 টাকা স্যার। 1 টাকা। কয়বার দণ্ডিত হওয়ার পর সরাই রক্ষকগণ অযোগ্য হিসেবে বিবেচিত হবেন? 1 বার, 2 বার, 3 বার, 4 বার? 3 বার স্যার। কয়বার? 3 বার। 3 বার। তাহলে 3 বার। যদি কোনো সরাই রক্ষক 3 বার দণ্ডপ্রাপ্ত হন, এই দণ্ডপ্রাপ্ত হওয়ার পরে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন, অর্থাৎ তিনি সরাই রক্ষক হিসেবে আর থাকতে পারবেন না, তিনি অযোগ্য, তিনি যোগ্য কোনো ব্যক্তি নয়। এরূপ ব্যক্তিকে কি করতে পারবেন না? এরূপ ব্যক্তি সরাই রক্ষক হিসেবে থাকতে পারবেন না।
তাকে সরারক্ষক হিসেবে বাদ দিতে হবে, বা তার যদি লাইসেন্স থাকে লাইসেন্সটা নিয়ে নিতে হবে, বা তার লাইসেন্স বাদ দিতে হবে বা কেটে নিতে হবে। অথবা ম্যাজিস্ট্রেট যদি চায় তাকে কি করতে পারেন, কোনো শর্তেও লাইসেন্সটা প্রদান করতে পারেন, যে তুমি 3 বার দণ্ড ভোগ করছো, তোমার যোগ্যতা আছে, কিন্তু তোমাকে আবার প্রদান করলাম নির্দিষ্ট কোনো শর্তে, বা উপযুক্ত কোনো শর্ত যদি যে ম্যাজিস্ট্রেট যদি চান বা জেলা ম্যাজিস্ট্রেট যদি চান তিনি সেটা দিতে পারেন, দিয়ে কি করতে পারেন, তাকে নতুন ভাবে লাইসেন্স প্রদান করতে পারেন, বা তার লাইসেন্স যা থাকবে সেই লাইসেন্সটার কার্যকারিতা তিনি নতুন ভাবে প্রদান করতে পারেন। ধারা 15। তাহলে 3 বার দণ্ডপ্রাপ্ত হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে ধারা 15। আর ধারা 12তে বলা হয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখার দণ্ড। সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট 14 ধারায় দণ্ড দিতে পারেন, অর্থাৎ 20 টাকা জরিমানা অথবা দৈনিক 1 টাকা 1 টাকা করে যদি পুনঃ পুনঃ অপরাধ হয়। আর এছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন করার ক্ষেত্রে তিনি সেই জিনিসটা বা সরাইখানা যেটা থাকবেন বা সরাই যেটা থাকবেন সেটা তিনি পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করার ক্ষেত্রে যে টাকা ব্যয় হবে বা যে টাকা খরচ হবে সেটাকে তিনি সরাই রক্ষকের নিকট থেকে নিয়ে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যক্তিকে তিনি কি করতে পারেন, প্রদান করতে পারেন। ধারা 12। তাহলে সরাই আইন 1867 সালের 12 নং আইন। 2 ধারায় বলা আছে সরাই আর সরাই রক্ষক। 3 ধারায় বলা আছে সরাই রক্ষকদের উপর নোটিশ জারি করতে হবে। সরাই রক্ষকদের উপর জেলা ম্যাজিস্ট্রেট 6 মাসের মধ্যে নোটিশ জারি করবেন, সরাই সংক্রান্ত নোটিশ, এবং সেই সাথে ওই নোটিশের ভিতরে তিনি রেজিস্ট্রেশনভুক্ত করার জন্য নির্দেশও প্রদান করবেন। ধারা 4-এ বলা হয়েছে যে জেলায় সরাই থাকবে সেই জেলার জেলার ম্যাজিস্ট্রেট একটি সরাই রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন, অথবা তিনি নিজে করবেন, অথবা তার অধস্তন কোনো কর্মচারী দ্বারা এই সরাই রেজিস্ট্রেশন সরাই সংক্রান্ত রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন। এই সরাই সংক্রান্ত রেজিস্টার রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে সরাই যে সকল ব্যক্তিগণ আছেন তাদের নাম এবং তাদের ঠিকানা সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। আর এই রেজিস্ট্রেশনভুক্ত করার জন্য কোনো প্রকার খরচ লাগবে না বা কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। ধারা 4। ধারা 5-এ বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত সরাই রেজিস্ট্রেশন করা হবে ততক্ষণ পর্যন্ত সরাইখানায় কোনো ব্যক্তিকে, কোনো পথিককে বা কোনো যাত্রীকে আশ্রয় প্রদান করা যাবে না। ধারা 12-তে বলা হয়েছে সরাই পরিষ্কার অপরিচ্ছন্ন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার দণ্ড। ধারা 14-তে সরাই সংক্রান্ত আইন যে আছে এই আইন যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন তাহলে তার দণ্ড। ধারা 14। ধারা 15-তে 3 বার দণ্ড প্রদান করার পর বা 3 বার দণ্ড ভোগ করার পর কি হবে, অযোগ্য হিসেবে বিবেচিত হবে। ধারা 15। তাহলে কোনো প্রশ্ন নাই সরাই আইন সংক্রান্ত?